নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অলকানন্দা। হেলথলাইন মানেই আমরা জানি যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা চলে, যে বিষয়টা অবশ্যই আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে। তার কারণ প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যারা যারা আলোকপাত করেন তারা প্রত্যেকেই বিশেষজ্ঞ চিকিৎসক নিজ নিজ ক্ষেত্রে। আজকে যেমন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লাইফস্টাইল মডিফিকেশন ইন ডায়াবেটিস, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই যে আমরা বলছি লাইফস্টাইল মডিফিকেশন, আমরা প্রত্যেকেই জানি যে অনেকেই রয়েছেন এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে পরিবারে ডায়াবেটিক পেশেন্ট কেউ না কেউ হয়তো রয়েছেন, বা পরিচিত একজন না দুজন তো বেরিয়েই যাবে। কম করে বললাম অলমোস্ট। এটা এই যে ইন্ডিয়া একটা ডায়াবেটিক ক্যাপিটালে পরিণত হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং বেশ কিছু এমন ফেজ রয়েছে আমরা বিভিন্ন সময় শুনি যে প্রি ডায়াবেটিক ফেজ, যেগুলো এখনো ডায়াগনোসিস হয়নি ডায়াবেটিক বলে, কিন্তু আগামী দিনে তারাই কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হিসেবে ডায়াগনোসিস হবেন। তারা পরীক্ষা করাচ্ছেন না, তারা বুঝতে পারছেন না, তাই হয়তো প্রি ডায়াবেটিক ফেজটাকে সাপ্রেস করে যাচ্ছেন। সত্যি বলতে কি, আমরা প্রত্যেকে সুস্থ থাকবো, ভালো থাকবো। একটা মুশকিল আছে, ডায়াবেটিসের সংখ্যাটা অনেক বেড়েছে, ঠিক কথা। অনেকেই ওষুধ এবং ইনসুলিনের উপরে নির্ভর করে থাকেন। কেউ কেউ নিয়ম মেনে ওষুধটা তো খাচ্ছেন, কিন্তু লাইফটাকে কিভাবে ম্যানেজ করতে পারবেন, কি ম্যানেজ আদৌ করবেন কিনা ভাবেনই না। তারা মনে করছেন মেডিসিন তো আমরা খাচ্ছি, মেডিসিন ইনটেক করছি মানে আমরা বোধহয় আমাদের নিজেদের খেয়ালে জীবনযাপন করতে পারি। কারণ ওই যে মেডিসিন খেয়ে নিয়েছেন বা ইনসুলিন নিয়ে নিয়েছেন মানে সেই ওষুধের দ্বারা কন্ট্রোল হবে ডায়াবেটিসটা। সুতরাং তারা পুরোপুরি বেপরোয়া সেই মুহূর্তে। আদতে এটা আদৌ কি হেলদি, না কি পরিমাণে ক্ষতি করতে পারে, এ বিষয়ে যিনি বলতে পারেন অবশ্যই একজন এক্সপার্ট ফিজিশিয়ান এ বিষয়ে বলতে পারেন। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর টি শতপথী, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট। আজকে এই বিষয়ে বিশদে জানবো। প্রথমেই স্যারকে অনেক স্বাগত জানিয়ে নেব। নমস্কার স্যার, আমরা যখন ডায়াবেটিস নিয়ে কথা বলি, বেসিক্যালি ডায়াবেটিস সবাই কম বেশি জানেন, কেউ আবার জানেন না, কিন্তু সেটা নিয়ে বিভিন্ন রকম অ্যানালাইসিস চলছে। আজকের সময় দাঁড়িয়ে নানা রকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছেন। কেউ আবার কাউকে সাজেস্ট করছে যে না, তোমার ডায়াবেটিস, সুতরাং তুমি এটা খেতে পারবে না, কিন্তু এটা একটু খেতে পারো। এরকম আমরা নানা সময় দেখতে পাই। ভালোবেসে হয়তো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিল, ভালোবেসে হয়তো রাইসের পরিমাণটা বাড়িয়ে দিল। কেন কি? তিনি ভাবছেন আমি হয়তো টেক কেয়ার করছি, মানুষটার শরীরের কথাও খেয়াল করছি, কারণ তিনি ওষুধ তো খাচ্ছেন, সুতরাং কিছু কিছু নেগোশিয়েট করাই যায়। এটা দেখা যাচ্ছে পরবর্তী সময় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, সমস্যা ক্রিয়েট হচ্ছে, যেটা সমীক্ষা বলছে বর্তমানে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব জানা প্রাসঙ্গিক আজকের সময় দাঁড়িয়ে, যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ডায়াবেটিসটা যে কন্ট্রোল করবে মানুষ, কিভাবে, কোন কোন দিকগুলো তাকে খেয়াল রাখা উচিত, গুরুত্বটা কোথায় লাইফস্টাইল ম্যানেজমেন্টের? ডায়াবেটিস ইটসেলফ ইজ আ লাইফস্টাইল ডিজিজ, অন্য রোগের মতো নয়। এটা লাইফস্টাইল তাহলে আমার ইন্টিগ্রাল পার্ট অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। কারণ যে কোনো ডায়াবেটিসের চিকিৎসা করতে গেলে আমাকে আগে লাইফস্টাইলের কথা ভাবতে হবে। লাইফস্টাইলের মধ্যে কিছু ব্যায়াম, খাদ্যাভ্যাস, আমি টাইমলি খাচ্ছি কিনা, এইগুলো, তার সাথে মেডিসিন। তা আমি যদি ইনিশিয়াল পার্টটাকে অথবা মেজর পার্টটাকে যদি আমি নেগলেক্ট করি, ইফ আই ডিপেন্ড মেইনলি অন দ্য মেডিসিন, তাহলে তো আমার চিকিৎসাটা পুরোপুরি হবে না। কারণ ওষুধ যেটা খাচ্ছি তার একটা ক্যাপাসিটি আছে। আমি অনিয়ন্ত্রিতভাবে খেয়ে গেলাম, আমি কোনো ব্যায়াম করলাম না, কোনো যেটা আমার শরীরে খাদ্য ঢুকছে, ইট ইজ ক্রিয়েটিং দ্য এনার্জি, ক্যালোরি ইনটেক হচ্ছে, সেটাকে আমি বার্ন করছি না। তার ফলে এই জিনিসটা হতে পারে। সো দেয়ার ইজ এ মিসম্যাচ। আমি যদি শুধুমাত্র ওষুধ খেলাম, ব্যায়াম করলাম না, কি ব্যায়াম করলাম ওষুধ খেলাম না, সেটা কিন্তু সবসময় সহজ। দুটোকে মেলবন্ধন করে খুব ভালোভাবে না চললে কিন্তু ডায়াবেটিস অন দ্য লং রান নিয়ন্ত্রণ করা যায় না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক স্যার, এবং আমাদের জীবন ধারণ করতে গেলে খেতেই হবে, একটা হেলদি ফুড খেতে হবে যাতে আমরা সুস্থ থাকি, আমাদের যাতে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি থাকে। প্লাস প্যারালালি ডায়াবেটিস মানে প্রচুর একটা রেস্ট্রিকশনস। ঠিক কি ধরনের খাদ্য অভ্যাস রাখা উচিত একজন ডায়াবেটিক পেশেন্টের? এটা খুব ভালো প্রশ্ন। কারণ আমরা যদি ভারতীয় ভাবি, ভারতীয়দের
খাবারের যদি একটা প্লেট ভাবি অথবা খাবারের থালা ভাবি, তার মধ্যে সেন্ট্রাল পোর্শন ইজ কার্বোহাইড্রেট। ভাত হতে পারে, রুটি হতে পারে, সাউথ ইন্ডিয়ান ইডলি হতে পারে, ধোসা হতে পারে, হোয়াট এভার, সো ইট ইজ কার্বোহাইড্রেট। এবং আমার শরীরে শর্করার পরিমাণ যত বাড়বে তত আমার সুগার বাড়বে। তাহলে আমার মেন কার্বোহাইড্রেট কন্ট্রোলটাই হচ্ছে জরুরি। তাহলে আমাকে কার্বোহাইড্রেট ভাত হতে পারে, গম জাতীয় দ্রব্য অথবা চাল জাতীয় দ্রব্য, মুড়ি, চিড়ে, হোয়াট এভার ইট ইজ, এইটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এটা হচ্ছে আমাদের স্টেপল ফুড। এবং অনেক কিছু খাবার আছে তার সাথে যার মধ্যে কার্বোহাইড্রেট একটা ইন্টিগ্রাল পার্ট, যেমন ভাবি আলু, আচ্ছা, মানে রুট ভেজিটেবলস, তার মধ্যে তো কার্বোহাইড্রেট আছে। তাহলে সেই কার্বোহাইড্রেট, আমি গেলাম ভাত কম খেয়ে এতগুলো আলু খেয়ে নিলাম, সেটাও তো সঠিক নয়। সবাই কার্বোহাইড্রেট কন্ট্রোল করার জন্য যা যা করতে হবে সেইগুলো করলে তাহলে মেন হচ্ছে আমার কার্বোহাইড্রেট। নেক্সট কামস দ্য ফ্যাটি পোর্শন, মানে হচ্ছে তেল, চর্বি জাতীয় জিনিস যদি কিছু এর মধ্যে থাকে সেগুলোকে লিমিট করা। কারণ ডায়াবেটিস ইটসেলফ ইজ আ মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ আমার কোলেস্ট্রল বাড়তে পারে, ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, তার জন্য হার্টের ক্ষতি হতে পারে। তাই আমার ওইগুলো একটু কন্ট্রোল রাখতে হবে। সো কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট কন্ট্রোল হচ্ছে প্রথমত জরুরি। তার সাথে তাহলে আমি যে ভাত নিয়ন্ত্রণ করলাম, আমি তেল জাতীয় জিনিস অথবা ফ্যাটি ফুড নিয়ন্ত্রণ করলাম, তার সাথে তাহলে আমাকে অ্যাড অন করতে হবে আদার নিউট্রিয়েন্ট, যেরকম প্রোটিন আমাকে একটা সঠিক মাত্রায় প্রোটিন নিতে হবে। যেহেতু ভারতে প্রোটিন, মাছ বলি, ডিম বলি, ডাল বলি, হোয়াট এভার ইট ইজ আ লিটল বিট মোর কস্টলি দ্যান রাইস। তাহলে আমাদের ভারতীয়দের খাবার প্লেটের মধ্যে মধ্যভাগে থাকে হচ্ছে রাইস অথবা কার্বোহাইড্রেট, সামান্য পরিমাণে আর প্রোটিন, সামান্য পরিমাণে সবজি। কিন্তু আমাদের ওই প্লেট কনসেপ্টটাকে যদি ভাবি, তাহলে 1/4 of that plate will be carbohydrate, half a plate will comprise of say vegetables, মানে ভেজিটেবলস মানে গ্রিন ভেজিটেবলস যেগুলো হয় মাটির উপরে যা কিছু হতে পারে, এবং 1/4 portion should be of protein, গুড কোয়ালিটি প্রোটিন। একটা কথা বললেন আপনি, মাটির উপরে যা কিছু, এক্স্যাক্টলি। এটা কেন, মানে মাটির নিচে যা কিছু? না, মাটির নিচের মধ্যে আমরা ইউজুয়ালি রুট ভেজিটেবলস গুলোকে ভাবি, মানে আলু ভাবতে পারি, মূলো, গাজর, কচু, ওল, বিট, এই যে মানে এই রুট ভেজিটেবলস আসলে কি করে, ওর মধ্যে শর্করাটাকেও স্টোর করে। আচ্ছা, সেই কারণে সামান্য খেলে কোনো অসুবিধা নেই। আলুও যদি আমি সামান্য খাই কোনো অসুবিধা নেই। তো আমি যে আনলিমিটেড খাই, ভালো এক বাটি আলুর তরকারি নিয়ে বসবো কি গাজরের তরকারি নিয়ে বসবো, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে সবই খেতে পারি নিয়ন্ত্রিত অবস্থা, কারণ কার্বোহাইড্রেটটা আমাকে লিমিট করতে হবে। আমি স্যালাড খেলাম প্রচুর পরিমাণে, আমি সবজি খেলাম প্রচুর পরিমাণে, যেগুলো আমার পেটও ভরাবে এবং আমার সুগার বাড়তে দেবে না। এইবার যখনই খাবারের প্লেটের কথা আসে, বিশেষ করে মানুষ যেটা মনে করেন, কেউ কেউ হয়তো প্রচন্ড মিষ্টি খেতে খুব ভালোবাসেন, একসময় প্রচুর মিষ্টিও খেতেন, সুগার ধরা পড়লো, কাট অফ হয়ে গেল মিষ্টিটা তার খাবার প্লেট থেকে সবসময়ের জন্য। একটা আফসোস কিন্তু রয়ে যায়। কোনোভাবে কি এমন ব্যালেন্সের ব্যবস্থা আছে যে সেক্ষেত্রে হয়তো বা সে একটা মিষ্টি ইনক্লুড করতে পারলো, অন্য অন্য খাবারের সাথে কিভাবে ব্যালেন্স করতে পারে? এটাও তো একটা সুগারকে বাড়িয়ে দিতে পারে। এইখানেই একটা কনসেপ্ট আসে, দ্যাট ইজ কল কার্বোহাইড্রেট কাউন্টিং। মানে আমি মিষ্টির মধ্যে, আমি কথা বলছি একটি রসগোল্লার মধ্যে আমার অ্যাপ্রক্সিমেটলি কত পরিমাণে শর্করা আছে সেটা যদি আমি জানতে পারি। এখনকার দিনে সমস্ত যে প্যাকেট, যে ক্যান্ড রসগোল্লার মধ্যে লেখা থাকে হাউ মাছ, কত গ্রাম আছে, কত ওর মধ্যে কার্বোহাইড্রেট, তাহলে আমি ওখান থেকে হিসেব করতে পারি যে একটা রসগোল্লায় কতটা মিষ্টি আছে। ঠিক আছে, আমি যেদিন একটা রসগোল্লা খাবো, আমি আমার ভাতটাকে একটু কমিয়ে দিলাম, হয়তো 1 হাতা ভাত কম নিলাম, দিয়ে আমি মিষ্টি ইনক্লুড করলাম, আমি আমার মেন সুগারকে কন্ট্রোল রাখলাম, আমার HbA1c ভালো আছে, ফাস্টিং পিপি ভালো আছে, আমি সবই পরিমিত পরিমাণে খেতে পারি। কিন্তু আমি ভাবলাম আমার সুগার 400, তার উপরে আমি একটা মিষ্টি অ্যাড করব, সেটা ঠিক না। আমি যদি কন্ট্রোল করে থাকি, আই ক্যান ইনক্লুড এনিথিং অর এভরিথিং ইন লিমিটেড অ্যামাউন্টস। আচ্ছা, এই যে আমাদের যারা সুগার পেশেন্ট রয়েছে তাদেরকে ডক্টর জেনারেলি সাজেস্ট করে থাকেন, যারা ডক্টর রয়েছে, যে বাড়িতে একটা মনিটরিং মেশিন সবসময় রাখা উচিত, যেটার মাধ্যমে সে রেগুলার বেসিসে একটা মনিটরিং করবে। এটা ঠিক কতটা জরুরি এবং একটি মানুষকে কতদিন পর পর বেসিক্যালি একটু মনিটরিংটা করা উচিত? মনিটরিং যেরকম লাইফস্টাইলের মধ্যে, মনিটরিং ইজ অলসো ইন্টিগ্রাল পার্ট। আমি চিকিৎসা করছি কিন্তু সুগারের কি অবস্থা আমি জানি না, তাহলে মনিটরিং নিশ্চয়ই জরুরি। মানে
অত্যন্ত জরুরি। মনিটরিং এখন ইউজুয়ালি হোম মনিটরিং, যেটাকে আপনি বললেন গ্লুকোমিটার দিয়ে দেখা যায়। আরেকটি মনিটরিং হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং অথবা সিজিএম। সিজিএম একটা ছোট সেন্সার হাতে বসিয়ে দেওয়া থাকে, যেটা approximately 14-15 days record করে 24, it is almost live and it is connected with a mobile phone with a app like that। আমি দেখতে পাবো কি ঘটছে সারাদিন। গ্লুকোমিটারে আমি সেই মুহূর্তে কত আছে জানতে পারবো, কিন্তু সিজিএম এ আমি সারাদিন জানতে পারবো আমার কি ঘটছে। তাহলে আমি সিজিএম দিয়ে আমি আমার ওই যে আপনি বললেন যে মিষ্টি খেতে পারি কিনা, একটা মিষ্টি খেলে কত সুগার বাড়ছে, আধখানা করলে কত বাড়ছে, হোয়াট এভার বি, আমি ওখান থেকে কিন্তু আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য কি খেলে কতটা পরিমাণে বাড়ে আমরা কিন্তু সিজিএম দিয়ে দেখতে পারি। যদি আমার কাছে সিজিএম অ্যাভেলেবেল না থাকে, ওই গ্লুকোমিটার, ওই একটা মিষ্টি খেয়ে দেখলাম কত বাড়লো, এরকম করে দেখতে পারি। এবং এই যে গ্লুকোমিটার দিয়ে দেখা অথবা সেলফ মনিটরিংটা ডিপেন্ড করে মানুষটা চিকিৎসা কি চলছে। সে যদি ইনসুলিন নেয়, মাল্টিপল ইনসুলিন রেজিমেনে থাকে, তাহলে তার 2 থেকে 3 বার অনেক সময় চেক করতে হয়। অর্থাৎ সে যদি ওরাল মেডিকেশনসে মোরলেস কন্ট্রোল, মেবি ওয়ান্স ইন আ উইক আর টুয়াইস ইন আ উইক, একবার ফাস্টিং দেখলাম, একবার পিপি দেখলাম, কোন সময় একটা প্রি ডিনার দেখলাম, কোন দিন আমি র্যান্ডাম দেখলাম, এরকম করে আমি দেখতে পারি। কিন্তু ইনসুলিনে যতটা, কারণ তাকে ডোজটা অনেক সময় চেঞ্জ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য গ্লাইসেমিক স্টেটাস, সেই মুহূর্তে আমি 10 ইউনিট নেব না 5 ইউনিট নেব। আরেকটি খুব জরুরি মনিটরিংয়ে, আমার যদি সুগার ফল করে অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়, বহু মানুষ ডায়াবেটিসে যদি শরীর খারাপ লাগে তিনি ভাবেন বলছি আমার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, হয়তো অন্য কারো, হয়তো তার একটু হয়তো অ্যাসিডিটি হয়েছে তাই জন্য শরীর খারাপ লাগছে। সে তখন কি করলেন, আমার সুগার ফল করছে, কিছুটা চিনি খেয়ে নিলেন অথবা মিষ্টি খেয়ে নিলেন, ছিল সুগার নর্মাল, হয়ে গেল 500। তাহলে সব সময় হাইপোগ্লাইসেমিয়া দেখার জন্য আগে আমাকে যদি সম্ভব হয় গ্লুকোমিটার মনিটর করে কত রিডিং আছে, ইফ ইট ইজ নর্মাল দেন আই উইল থিঙ্ক অফ আদার এলস। আচ্ছা, মানে যখনই মানুষ হাই দেখা যাচ্ছে সুগার রয়েছে, তিনি যখন আনইজি ফিল করছেন, এটা ভাবার কারণ নেই যে হয়তো হাইপোগ্লাইসেমিয়া, আগে একটু মনিটরিং করা উচিত। মনিটরিং একটা টেস্ট করে দেখে নিলাম আমার ঠিক আছে, না হলে তো আমি আন্দাজে নিলাম। যেরকম হাইপোগ্লাইসেমিয়া এমার্জেন্সি, হাইপারগ্লাইসেমিয়া তো শরীরকে খারাপ করলো, ছিল 50 হয়ে গেল 500, আর হয়তো ছিল নর্মাল কিন্তু ও বেড়ে গেল আমি চিনি খেয়ে নিলাম বলে, সেটাও তো আরো বিপজ্জনক। সেই জন্য সবসময় যদি সম্ভব হয়, হ্যাঁ এমন একটা সিচুয়েশন রাস্তায় আছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, যেখানে ওনার অ্যাক্সেস থাকবে, অলওয়েজ শুড চেক দ্য গ্লুকোজ, অ্যান্ড ইফ ইট ইজ লো দেন ইউ টেক দ্য মানে চিনি হোক হোয়াট এভার ইট ইজ দিয়ে খেয়ে থাকে। আর যদি না হয় তাহলে ঠিক আছে, তোমাকে ভাবতে হবে অন্য জিনিস। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এলাম স্যার। যাদের দীর্ঘদিন ডায়াবেটিস রয়েছে তাদের হাইপো বলুন বা হাইপার বলুন, যে কোনো সময় হাইপো কিংবা হাইপার গ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, ইনস্ট্যান্ট কি ব্যবস্থা নেবে? হাইপোগ্লাইসেমিয়া হলে মানে হচ্ছে যেখানে দেখা যায় যে আমি সুগার সেই মুহূর্তে চেক করে দেখলাম ইট ইজ বিলো 70 mg/dL, এবার 70-এর নিচে ও তো নামতেই থাকবে, তখন সেই মুহূর্তে সব থেকে ভালো কাজ করে হচ্ছে যদি মানুষ যদি জেগে থাকে, মানে হচ্ছে তার জ্ঞান হারায়নি, কিছু নেই, দেন ইট ইজ গ্লুকোজ অনলি। গ্লুকোজ, কারণ গ্লুকোজ সব থেকে দ্রুত কাজ করবে, উইদিন 5 to 7 মিনিটস গ্লুকোজ উইল অ্যাক্ট। তাহলে আমি কতটা গ্লুকোজ খাবো, 2 চামচ গ্লুকোজ, অ্যাপ্রক্সিমেটলি 15 grams অফ গ্লুকোজ ইন অলমোস্ট সে 50 ml কে 100 ml ওয়াটারের মধ্যে গুলে ওইটা আমি খেয়ে নেব। আমার কাছে এই গ্লুকোজ নেই, এখনকার দিনে গ্লুকোজ ট্যাবলেটস আর অ্যাভেলেবেল, ওই ট্যাবলেট একটার মধ্যেই 15 গ্রাম গ্লুকোজ থাকে, এক কিছু কিনে রেখে দেওয়া যায়, সে একটা চিবিয়ে খেয়ে একটু জল খেয়ে নিলাম। যদি এগুলো না থাকে তখন আমার সামনে যে অ্যাভেলেবেল সুইট থিংস আছে, মেবি সাম সুইটস, মেবি সাম ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, হোয়াটার এভার ইট ইজ, সেইগুলো একটা নিয়ে আমাকে দেখতে হবে আমার সিমটমটা বেটার হচ্ছে কিনা, মানে বেটার হচ্ছে কিনা মানে আমি খেয়ে নিলাম 2 মিনিট পর দেখলাম আমার ঠিক হচ্ছে কিনা, আমি আবার খেয়ে নিলাম, ওটা না, একটু ওয়েট করে করে দেখতে হবে। গ্লুকোজে নিলে এটা খুব ভালো দ্রুত কাজ করে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট যখন বলছেন স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন ব্যায়ামের কথা। ব্যায়াম ঠিক কতটা সাপোর্ট করে যে একটা ডায়াবেটিক পেশেন্টকে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য? আমি ব্যায়াম বলতে কি বুঝি, ব্যায়াম বলতে যে এক্সারসাইজগুলো সেগুলো না আমরা তো এক্সারসাইজ অনেক কিছু, কার্ডিও এক্সারসাইজ যেগুলো মানে আমি এরোবিক এক্সারসাইজ যেগুলো বলি, মানে আমি
অক্সিজেন বেশি কনজিউম করব আমার গ্লুকোজ অক্সিডাইজ করার জন্য। তাহলে আর একটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ, মানে ওয়েট ট্রেনিং অ্যান্ড এভরিথিং, এগুলো আর কিছু হয় যেরকম যোগ, এই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়। তাহলে আমি ক্যালোরি বার্নিং এক্সারসাইজ যেটা থাকে, মানে হচ্ছে কিছু দ্রুত হাঁটা, দৌড়, জগিং, সুইমিং, দিজ আর বেস্ট ফর ডায়াবেটিক পেশেন্টস। কারণ আমার শরীরে শর্করার পরিমাণ বেশি হয়েছে, তাই আমার ব্লাডের মধ্যে শর্করা আছে। আমি যদি মাসল মুভমেন্ট ভালো করে করতে পারি, সেই মাসল ইনটেক করবে ওই গ্লুকোজটাকে, দিয়ে আমার ব্লাড থেকে গ্লুকোজ রিমুভ করবে, তাহলে আমার গ্লুকোজ যে পরিমাণটা ছিল সেটা কমে যাবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এবার এর সাথে যেই বললাম আমি এরোবিক এক্সারসাইজেস, যেটা বললাম সুইমিং, জগিং, ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং, মানে আমি আস্তে আস্তে হাঁটছি, সেটা একটু দ্রুত হাঁটতে হবে, এইগুলো করতে হবে। তার সাথে কি করতে হবে, আমি যোগ করতেই পারি, যোগও বহু ক্ষেত্রে কাজ করে, কিন্তু ইট ইজ নট আ ক্যালোরি বার্নিং এক্সারসাইজ। আচ্ছা, আমার ভেতর থেকে হয়তো প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বাড়াতে পারে, আমার জয়েন্ট মুভমেন্ট বেটার করতে পারে, আমার হার্টের কিছু করতে পারে, বেটার করতে পারে, কিন্তু ও কিন্তু ক্যালোরি বার্নিং হবে না। তাহলে যোগ নিশ্চয়ই থাকবে, তার সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমার জয়েন্ট টয়েন্টগুলো যাতে সচল থাকে সেটাও দেখতে হবে। সো অল দ্য এক্সারসাইজেস শুড বি ইন্টিগ্রেটেড, সামান্য 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 করে আমাকে করতে হবে, সো দ্যাট আই গেট আ বেটার আউটকাম। এবং কতক্ষণ করব, স্টাডিজ বলে অ্যাপ্রক্সিমেটলি 150 মিনিটস অফ এক্সারসাইজ আ উইক। 150 মিনিটস মানে মেবি সাম 20-30 মিনিটস অফ এক্সারসাইজ, মেবি 4 or 5 days a week। আমি যে সপ্তাহে 7 দিনই যে ব্যায়াম করতে হবে তা না, আমি 1-2 দিন রেস্ট নিতে পারি, কিন্তু আমাকে করতে হবে। আমি যদি একদম করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই যে আমি পুরো সম্পূর্ণ ওষুধের ওপর নির্ভর হয়ে গেলাম, আমি অন্যদিকে মাসলকে কাজ করালাম না, আমি বার্ন করালাম না ক্যালোরি অথবা গ্লুকোজ, তাহলে কি হবে, ইট উইল বি এক্সেস। আমার ওষুধ যতটুকু ডিসপোজ করার সে ততটুকুই করবে, আর বাদ বাকি পড়ে থাকবে। সো আমি ওষুধের পরিমাণ খালি বাড়াতে থাকবো, সেটাও তো কাম্য নয়, ওষুধেরও তো একটা লিমিট আছে। একেবারেই। এবং দীর্ঘদিন আমি এমন বহু মানুষকে চিনি, জানি, যারা ডায়াবেটিসের পেশেন্ট, লম্বা সময় ওষুধ নিতে নিতে, ইনসুলিন নিতে নিতে তারা ক্লান্ত, তারা খুঁজছেন এর থেকে মুক্তি পাবার উপায় কি, এটাও খুঁজছেন। এমন মানুষের সংখ্যাটাও কিন্তু অনেক। আর কিছু মানুষের তো ভীতি রয়েছে ভেতরে, যে যদি আমি একবার ওষুধটা শুরু করি তো লাইফ লং চলবে, আমার স্কিপই করতে পারবো না, এরকম নানা রকম রয়েছে মানুষের মধ্যে। সুতরাং প্রত্যেকে সুস্থভাবে থাকতে চাইবেন, এটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে। আপনি ওজনের কথাও বললেন। এখনকার ব্যস্ত সময়ে দেখা যাচ্ছে বহু মানুষ রয়েছেন এমন ওভার ওয়েট রয়েছে। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ওজনটাকে, নিজের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ, এটা কতখানি গুরুত্ব রাখে? ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওজনকে কন্ট্রোল রাখা, মানে ওয়েট ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ কি হয়, আমি যদি একজন টাইপ 2 ডায়াবেটিস অথবা ওবেসিটি ইনডিউসড ডায়াবেটিসের কথা ভাবি, তাহলে কি হচ্ছে, আমার শরীরে সামান্য ইনসুলিন বেরোচ্ছে। যদি আমি একটা কথা বলি, আমি শরীরে আমার 10 ইনসুলিন বেরোচ্ছে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে 50, তাহলে দের ইজ এ ডেফিসিট অফ 40। তাহলে এইটা তো আমি কখনো পাবো না, সেই জন্য আমি ওষুধ নিচ্ছি। কিন্তু যদি আমি ওজন যে আমার বডির সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, বডির সারফেস এরিয়া বেরিয়ে যাবে, আমার শরীরের ইনসুলিনের রিকোয়ারমেন্টও বেশি, তাহলে আমি যদি ওজন কমিয়ে নিতে পারি, তাহলে যতটুকু আমি বার করছি অথবা আমি প্রডিউস করছি, তাহলে সেইটা মোটামুটি ম্যাচ করে যাবে। সেই কারণে হচ্ছে ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিসে এতটাই জরুরি। এবং ওজন নিয়ন্ত্রণ করে, মানে আমি ওজন কমিয়ে ফেললাম, 10 কেজি ওজন কমিয়ে ফেললাম, তারপর ভাবলাম ইট উইল বি লাইক দ্যাট, নো, আই হ্যাভ টু মেনটেন দ্যাট ওয়েট অলসো, তাহলে তো বেড়ে যাবে। আমি তারপর আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, তাহলে কি হবে? মানে অনেকে যেটা করে থাকেন যে অল্প সময়ের মধ্যে কোনো ঠিক এক্সারসাইজ করে বা বিভিন্ন জিমিং করে ইনস্ট্যান্ট ওয়েটটা লস করে ফেললেন, এটাও ঠিক নয়। এটাও ঠিক নয়, কারণ আমি যদি খুব দ্রুত, মানে র্যাপিড রিডাকশন অফ ওয়েট যদি হয়, তখন কিন্তু গলস্টোনের প্রবণতা বেড়েই যায়। আচ্ছা, সে মানে আমি যদি ভাবি 2 to 3 কেজিস পার মান্থ অথবা 4 কেজি পার মান্থ আমি ওজন কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গলস্টোনের স্টাডিতে দেখা গেছে, তাহলে আমি খুব দ্রুত, ইট মে বি 1.5 কেজি পার মান্থ, খুব স্লো পেসে গেলে আমি যে ওয়েটটা কন্ট্রোল করছি অথবা রিডাকশন করছি, সেটা কিন্তু অনেকটা বেটার মেনটেন হবে। নাহলে ওই যে দেখবেন বহু মানুষ সিগারেট অথবা ধূমপান ছাড়ার জন্য হলে কাল থেকে আমি খাবো না, খেলো 50টা সিগারেট খেলে, তারপরে দেখবেন সে যখন আবার
কয়েকদিন পরে দেখবেন দেয়ার ইজ রিবাউন্ড এফেক্ট, মানে সে 50টা খেত আগে, এখন 100 টাকা খাচ্ছে। সো দ্যাট রিবাউন্ড এফেক্ট বিকামস, ওজন কমে গেল তারপর সে খেতে শুরু করলো, বলো এটা তো পার্মানেন্ট নয়, ইট ইজ এ মানে ট্রানজিয়েন্ট প্রসেস। আমাকে সবসময় প্রসেসের মধ্যে থাকতে হবে। ওজন কমালাম খুব ভালো, তারপর খাদ্য নিয়ন্ত্রণ করে ব্যায়াম করে সেটাকে ধরে রাখতে হবে, নাহলে তো আবার বেড়ে যাবে। এই প্রসঙ্গ ধরেই বলি, আপনি যেমন বললেন এক্ষুনি স্যার ধূমপানের কথা, মদ্যপানের কথা, এগুলো কি আদৌ কোনো প্রভাব ফেলে ডায়াবেটিসের ক্ষেত্রে? কিছু মানুষ হয়তো এমন থাকতে পারেন যাদের বহুদিনের একটা অভ্যেস রয়েছে, হয়তো তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, মাঝে মধ্যে ভাবছেন ঠিক আছে আমার তো ডায়াবেটিসটা এখন কন্ট্রোল রয়েছে, তো একটু হয়তো বা নিজের ইচ্ছেটাকে পূরণ করা যায়। আবার এটাও হতে পারে যে দীর্ঘদিন ধরে মানুষ যারা অলরেডি এরকম ধরনের অভ্যেসের সাথে যুক্ত, তাদের কি ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকে? দেখুন, মানে একটু বেশি থাকে কি? স্মোকিং অথবা অ্যালকোহল ইনটেক এগুলো ঠিক ডাইরেক্ট সুগার আসার জন্য কোনোভাবে নয়। আচ্ছা। কিন্তু যদি একটা মানুষ স্মোকার মানে আমরা জানি রিস্ক অফ আদার থিংস বিকাম মোর, হয়তো লাং ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, লাং ডিজিজের সিওপিডি এগুলোর রিস্ক বেড়ে যায়, এবং সেটা যখন একটা মানুষের হয় তখন তার তো কোমরবিডিটিস যদি কিছু থাকে সেগুলো গন্ডগোল করতে হবে। আমার সুগার আছে ধরুন, তাহলে যেই আমার চেস্টে ইনফেকশন হবে আমার সুগার লেভেল তো বেড়ে যাবে, তাহলে একজন মানুষের তাহলে দেয়ার ইজ কোমরবিডিটিস হুইচ ইজ দেয়ার, সেগুলো বেড়ে যাবে। তাই আমি যদি সিগারেট কি ধূমপানগুলো কন্ট্রোল রাখি তাহলে আমার চেস্ট ইনফেকশন অথবা অন্যান্য জিনিসের পরিমাণগুলো কম থাকবে, কারণ যে কোনো স্ট্রেস বডিতে এলে সেটা বাড়ে। মদ্যপানের ক্ষেত্রেও সেটা, অ্যালকোহল ইনটেকও তাই। বেসিক্যালি ডায়াবেটিস রুগীর মধ্যে একটা কথা আছে, দের ইজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অথবা মেটাবলিক ডিজিজ ইনডিউসড লিভার ডিজিজ, এগুলো এখন নিউয়ার টার্মিনোলজি। তাহলে একটি লোক অ্যালকোহল ইনটেক করছে, তার জন্য কিন্তু তার লিভার কিছুটা হলেও ড্যামেজড হয়। ডায়াবেটিসের জন্য কিন্তু লিভার কিছুটা অন লং রান, ফ্যাটি লিভার দেখবেন কথায় কথায় এখন ইউএসজিতে দেখা যায় ফ্যাটি লিভার, দ্যাট ফ্যাটি লিভার সেটা সেই মানুষটি তো হয়তো ড্রিঙ্ক করে না, তার ফ্যাটি লিভার হয়েছে বিকজ অফ দ্যাট মেটাবলিজম, মানে ডায়াবেটিস আছে বলে। এটাও কিন্তু যে কোনো লিভারকে ক্ষতি করতে পারে, তার সাথে সে যদি ড্রিঙ্কও করে তাহলেও তার লিভার ক্ষতি হবে। সো 1+1 বিকাম 2, মানে একটার সাথে আর একটা কোনো না কোনো ভাবে জড়িয়ে। আমি যদি এই ভাইসেস গুলো অফ রাখতে পারি, তাহলে আমি যদি সুগার কন্ট্রোল রাখি তাহলে আমার লিভার এফেক্টেডই হবে না। ডায়াবেটিস স্মোকিং এর ক্ষেত্রে সিমিলারলি আমার চেস্ট ইনফেকশনের প্রবণতা কমে যাবে, আমার ম্যালিগনেন্সির প্রবণতা কমে যাবে, পেশেন্ট উইল বি বেটার। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের স্ট্রেস প্রচুর, সবসময় বলা হয় যে স্ট্রেস বিভিন্ন রোগটাকে আরো বাড়িয়ে দেয়, এবং বলা হয় এটাও যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। এই যে সঠিক নিয়ম মেনে ঘুমানো এবং স্ট্রেস লেভেলটাকে কম করা, এর সাথে ডায়াবেটিস কি কোনোভাবে সম্পর্ক জুড়ে রয়েছে? স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু এই যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। স্ট্রেস কিভাবে ম্যানেজ করব? স্ট্রেস ম্যানেজ করতে গেলে আমার বেসিক হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আমি যদি কিছু মেডিটেশন করি এবং হয়তো যোগ করি, এইগুলো হচ্ছে সব থেকে সহজ। এবং তার সাথে এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, ঠিক আছে আমি কর্মজীবনে সব মানুষেরই স্ট্রেস আছে, তাহলে আমি যদি ভেবে বসে থাকি যে আমার কাজ করলেই স্ট্রেস হবে, তাহলে আমাকে কাজের যে কোনো একটি বাচ্চা ধরুন সে পড়াশোনা না করে সারা বছর, তাহলে তার পরীক্ষায় ফেল করবে। সে যদি সারা বছর পড়াশোনা করে তাহলে করবে না। সিমিলারলি ইউ হ্যাভ টু মেক ইউর ওয়ার্ক লাইক দ্যাট সো দ্যার ইজ নো ওয়ার্ক স্ট্রেস, কমে যাবে। তার সাথে সে যদি ভালো, এই যে বললাম গান শোনা, এই সমস্ত কিছু করা, ভালো করে ঘুম হওয়া, ঘুম যেরকম অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 hours অফ স্লিপ ইজ নেসেসারি। লোকে সারাদিন ধরে মোবাইল দেখছে, ঘুম আসছে না বলে মোবাইল দেখছে, তার ফলে তার ঘুম আসছে না, বিকজ মোবাইল কন্টেন্স ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস, যেটা তার মানে ব্রেনে হিট করছে, ব্যাক অফ দ্য ব্রেন, তার মধ্যে লিঙ্গার হচ্ছে ব্রেনের মধ্যে, তাকে ব্রেনকে সে ঘুমোতে দিচ্ছে না। সো ইট কজেস মোর প্রবলেম। সো আমি ঘুমোতে যাওয়ার আগে হয়তো একটু ভালো করে মোবাইল অফ করে দিলাম, সে মেবি আমি 9টা 9:30টার সময় তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবো, প্রথম দিকে হয়তো কাজ করবে না, কিন্তু অন দ্য লং রান ইট উইল গিভ আউটকাম। ভালো করে পরিশ্রম করলাম, ব্যায়াম করলাম, হাঁটাচলা করলাম, পরিশ্রমের জন্যই ঘুম এসে যাবে। এইগুলোই জরুরি। সে তো যে কোনো মানুষ ঘুমের ওষুধ খেতে পারে, ডিপ্রেশনের ওষুধ খেতে পারে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যেখানে যার হচ্ছে সে করবে, কিন্তু নর্মাল মানুষ খুব সামান্য কাজ করলেই কিন্তু স্ট্রেস বাস্টিং করতে পারে, এবং স্ট্রেস বাস্টিং করলে কিন্তু তার
স্ট্রেস রিলেটেড ডায়াবেটিসে যে সুগার ফ্লাকচুয়েট করে অনেক সময় স্ট্রেসের জন্য, সেগুলো কম থাকবে। নিয়মিত হাঁটা একটা জরুরি বলা হয় ডায়াবেটিক পেশেন্টের জন্য। কতক্ষণ নিয়ম মেনে হাঁটা খুব প্রয়োজন সকালে? কারণ এখন মানুষ প্রচন্ড ব্যস্ত, তারা বলেনি যে আমরা ব্যস্ত, আমাদের সময় কোথায়। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর কি বলবেন স্যার আপনি? ওই যে আমি একটু বললাম 150 মিনিটস অফ এক্সারসাইজ আ উইক। আমি যদি ভাবি পার ডে 30 মিনিট যদি এক্সারসাইজ করি, তার মধ্যে 15 মিনিট ইনিশিয়াল পার্টে একটু স্লো হাঁটলাম, তারপর একটু ব্রিস্ক ওয়াকিং করলাম, তারপর আবার কাম ডাউন করে করলাম। সো 15-20 মিনিটস অফ ওয়াকিং along with 10-15 minutes of free hand exercise. কোন দিন আমি ফ্রি হ্যান্ড করলাম না, একটু যোগ করলাম। সো মিক্স অ্যান্ড ম্যাচ করে সপ্তাহে 2 দিন হয়তো সামান্য ওয়েট ট্রেনিং নিলাম, এরকম করে মিক্স অ্যান্ড ম্যাচ করলে ক্যালোরি বার্নও হবে, জয়েন্টও ভালো থাকবে, স্ট্রেস বাস্টিংও হবে। সেই রকম করে কিন্তু জিনিসটাকে ব্যবহার করা উচিত। শুধু আমি বললাম রোজ দৌড়তে আছি, তাহলে কিন্তু হবে না। সবকিছু মিলেমিশে যদি করি তাহলে ইট উইল গিভ আ বেটার আউটকাম, মানে মিক্সড এক্সারসাইজ গিভস আ বেটার আউটকাম। এই যে আমরা বলছি যখন খাবার দাবারের কথায়, বেসিক্যালি কিছু তো এমন ফুড আছে যেটা একদম যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য স্বাস্থ্যকর তো নয়, বরং কন্ডিশন আরো ডিটোরিয়েট করতে পারে। কোন খাবারগুলো তারা একেবারে ত্যাগ করবেন, যেগুলো টাচ পর্যন্ত করা উচিত না? দেখুন, সব খাবারই যে ডায়াবেটিসের রোগীর জন্য আছে, মেবি ফ্রাইড আইটেমস, যে সুইটস যেগুলো বললেন, এইগুলো, কারণ কিন্তু সামান্য পরিমাণে সে নিতে পারে, যে চিপস টিপস, এই যে ফ্রাইড আইটেমস, পাপড়, এইগুলো আইডিয়ালি অ্যাভয়েড করে, বিকজ ইট ইজ ফ্রাইড ইন অয়েল, যে অয়েলটা র্যান্সে অথবা হাই ফ্যাটি অ্যাসিড, চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এই খাবারগুলো যদি অ্যাভয়েড করা হয়, ইট উইল বি বেটার। হাই কার্বোহাইড্রেট, হাই ফ্যাটি ফুড, এগুলো অ্যাভয়েড করা উচিত। কোল্ড ড্রিঙ্কস, এমটি ক্যালোরিজ। আচ্ছা, অথচ বহু মানুষ কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করে। এখন আমরা গরমে অলরেডি দাঁড়িয়ে রয়েছি, দিনে দিনে গরম যেভাবে বাড়ছে, কোল্ড ড্রিঙ্কসের দিকে বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়েন। ইচ্ছে না থাকলেও কোথাও যেন তার মন টানে, সেটা মেনে চলা খুব দরকার। স্যার, আমি একটা বলতে চাই, যারা ওপারে দর্শক বন্ধু আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে রয়েছেন, তাদের জন্য ওভারঅল একটা সাজেশন কি থাকবে, যারা হয়তো বা এখন প্রি ডায়াবেটিক বা অলরেডি ডায়াবেটিক? প্রথমত, ওজন বাড়তে না দেওয়া, রেগুলার এক্সারসাইজ করে ওজনকে নিয়ন্ত্রণে রাখা। ওজন নিয়ন্ত্রণ থাকলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। ওষুধপত্র সঠিকভাবে যদি চলে, তাহলে নিয়ম মতো ঠিক টাইমে খাওয়া, ডাক্তারবাবুর সাথে রেগুলার ভিজিটে থাকা, খাদ্যাভ্যাসের মধ্যে যে পরিমাণ হাই কার্বোহাইড্রেট, হাই ফ্রাইড ফুড, ফ্যাটি ফুড, এগুলো অ্যাভয়েড করা, স্যালাড, গ্রিন ভেজিটেবলস, লিন প্রোটিন কন্টেনিং ফুড, রাজমা হতে পারে, মাছ হতে পারে, এইগুলো খাওয়া। এইগুলো যদি মোটামুটি, এবং ওই যে একটু আগে বললেন স্ট্রেস ম্যানেজমেন্ট, ঘুম সঠিক পরিমাণে করা, এবং স্ট্রেস ম্যানেজমেন্টের যোগ, এক্সারসাইজ, এইগুলো করলে বেসিক যদি করি, তাহলে কিন্তু মানুষ খুবই ভালোভাবেই থাকতে পারে ডায়াবেটিসের রোগী। আজকে সত্যি এই যে এপিসোডটা ছিল, এটা প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের শেয়ার করা উচিত। আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, সরাসরি ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে CTVN AKD প্লাস বলে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলের সমস্ত প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। যারা লাইভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই ক্লিক করছেন, লাইভ তো দেখতেই পাচ্ছেন, কিন্তু প্রোগ্রামটা রেকর্ডেডও থাকে। এই মুহূর্তে এই প্রোগ্রাম আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল, আমাদের সবার জন্য খুব বেনিফিশিয়াল। অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন, তাতে সবার ভালো আমাদের। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।